আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান পুঁজিবাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। পুঁজিবাজার বলতে আসলে আমি ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলবো এবং ২ টা সেক্টর নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আরেকটা হচ্ছে টেক্সটাইল খাত। আর এর বাহিরে ২-১ টা যেহেতু মার্কেট বন্ধ আছে, ২-১ টা বিষয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। প্রথমে যদি ইন্ডেক্সে আসি, প্রাইস হচ্ছে ৫,২৪৭ আর মুভিং অ্যাভারেজ ১৪ দিনের ভ্যালু ৫,২১৩। তো আমরা বারবারই যারা আমি ছাড়াও অন্য যারা মার্কেট নিয়ে কাজ করেন, ওনারা বারবারই বলছেন ৫,২৪০কে ব্রেক করে যেতে হবে। সেটা গিয়েছে, কিন্তু গতকাল বলতে সর্বশেষ ওয়ার্কিং ডেজে কিন্তু নিচে যে উইকটা কিন্তু ৫,২৪০ আবার নিচে চলে আসছে। কিন্তু এখন দেখার বিষয় আগামী দিনে কি করে, এটা একটা বিষয়। তবে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন ইন্ডেক্সটা পড়ছিল তখন ৮৭টা কোম্পানি ইন্ডেক্সের বাইরে ছিল, আর এখন ইন্ডেক্স উঠতেছে, এই ৮৭টা কোম্পানি কিন্তু এখন ইন্ডেক্সে যোগ হয়ে আছে। এটা মাথায় রাখতে হবে। আমরা হয়তো দেখতেছি ৫,২৪৭, কিন্তু যখন পড়ছিল সে হিসেব করলে কিন্তু ইন্ডেক্স এখনও ৫,০০০-এর ঘরে আছে। ইন্ডেক্স এখনও ৫,০০০-এর ঘরে আছে। ২৪৭ তো অনেক পরের কথা। কারণ নিচ থেকে যখন ইন্ডেক্সটা উঠতেছিল তখন ওই ৮৭টা কোম্পানিকে টেনে নিয়েই উঠতেছে। আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারতেছেন। কিন্তু ইন্ডেক্স যখন পড়ছিল তখন ওই ৮৭টা কোম্পানি ছিল না। এটাই হচ্ছে বিনিয়োগকারীদের সাথে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে, এগুলো খুবই টেকনিক্যাল বিষয়। এগুলো অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা বুঝেনও না। কিন্তু এই প্রতিটা মিনিট আপনাদের সাথে প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। আপনারা এই কারণেই সাবধানতা অবলম্বন করবেন। ভালো স্টক ছাড়া আসলে যাবে না। খুব দ্রুত ট্রেড করার, প্রফিট করার, এটা অনেক আপনাকে মোহর মধ্যে রেখে দেয়। আপনি আপনার হাতে কিছু টাকা থাকলে আপনি কত দ্রুত এন্ট্রি নেবেন এই চিন্তাই সারাক্ষণ মাথায় থাকে, যে কত দ্রুত এন্ট্রি নেওয়া যায়। নেওয়ার পরে যখন আটকে যায় তখন আসলে সমস্যাটা তখনই শুরু হয় আর কি। কিন্তু হাতে টাকা থাকলে এটা এমন একটা চক্র, এমনভাবে মার্কেটটা ডিজাইন করা, আপনার মনে হবে যে এখানে এন্ট্রি নিলেই মনে হয় আমি প্রফিট করব, এখানে এন্ট্রি নিলেই মনে হয় আমি প্রফিট করব। সব টাকা নিয়ে আসে মার্কেটে দিয়ে দেয়, যা পারে সব নিয়ে আসে। কিন্তু আসলে এটা উচিত না, এটা কোনোভাবে উচিত না। তো সুতরাং ইন্ডেক্স এখন যে জায়গায় আমরা দেখতেছি, হ্যাঁ ৫,২৪০-এর উপরে গেছে, কিছু ইন্ডেক্সের প্রাইস বাড়তেছে। এই মুহূর্তে গত অন্তত ১-২ মাস ধরে আমি মার্কেটকে একটা স্টেবল জায়গায় আছে বলে মনে করি। এখান থেকেও আসলে কিছু প্রফিট করা যায়, সিস্টেম করে একটু প্রফিট করা যায়, টুকটাক কিছু প্রফিট করা যায়, তবে খুবই কম, খুবই সামান্য প্রফিট করা যায়। কারণ ভলিউম অনেক কম মার্কেটের এই মুহূর্তে, এখনও ভলিউম অনেক কম। অন্তত ২৭০০ কোটি টাকার উপরে ভলিউমটা চলে যাওয়া উচিত, তাহলে মার্কেট ভালো করবে। এর বাইরে আমি ইন্ডেক্স নিয়ে তো বললাম, এর বাইরে আমি ২টা সেক্টর নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। দেখেন ইন্ডেক্সের সাথে কিন্তু মিল নেই, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের ২-১টা শেয়ার এত দ্রুত আপ ট্রেন্ডে চলে গেছে, গেমলিং হয়ে সাবধানতা অবলম্বন করবেন। ইন্ডেক্সটা কিন্তু উপরে গেছে আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের গ্রাফসটা কিন্তু নিচে আছে। এই গ্রাফস অনুযায়ী একেবারে ইঞ্জিনিয়ারিং সেক্টরের গ্রাফসটা দেখতেছেন না, এই গ্রাফস অনুযায়ী যদি কোনো স্টক আপনারা হাতে পান, আপনারা এন্ট্রি নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা প্রফিট করার সম্ভাবনা ৮০%। ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারিং সেক্টরের গ্রাফসটা। এরপর আমি যদি আসি, এবার দেখেন টেক্সটাইল, কোনো মিল আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে মিল নেই। এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরের পুরা গ্রাফস, আর এটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের পুরা গ্রাফস, ইন্ডিভিজুয়াল কোনো স্টক না এটা। দেখেন এই টেক্সটাইলের সাথে কিন্তু কিছুটা মিল আছে, ইন্ডেক্সের কিছুটা মিল আছে। ইন্ডেক্সটা অনেক একটু উপরে আছে, আবার টেক্সটাইল খাতটাও একটু উপরে আছে, এবং তার ভলিউমটা অনেক ভালোভাবে উপরের দিকে যাচ্ছে। টেক্সটাইল খাতের গত ২ মাস ধরে টেক্সটাইল খাত ভালো করছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই খাতের বেশিরভাগ শেয়ার জেড ক্যাটাগরিতে। আসলে শিবলি কমিশনের সময় যতগুলো স্টক এন্ট্রি নেওয়া হয়েছে মার্কেটে, আইপিও আকারে আসছে, বেশিরভাগই ছিল টেক্সটাইল খাত এবং কিছুটা ইঞ্জিনিয়ারিং খাতও ছিল। একেবারে দুর্বল কোম্পানিগুলোকে এখানে লিস্টেড করা হয়েছে টেক্সটাইল খাতের। ওই স্টকগুলোর প্রাইজে বাড়ছে, কিন্তু বর্তমান কমিশনে আসিতে সবাইকে জেডে পাঠিয়ে দিছে, কিন্তু দাম বাড়তেছে। অর্থ উপদেষ্টা কিছুদিন আগে বলছে এগুলো ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে। আপনারা এগুলোকে সাবধানতা হিসেবে নেবেন। এখানে টেক্সটাইল খাতে ২-১টা স্টক ছাড়া
মানে কি বলে এটাকে, দু একটা স্টক ছাড়া বাকিগুলো সবই ট্রেডিং স্টক, মানে ইনভেস্টমেন্ট স্টক টেক্সটাইল খাতে দুই একটা ছাড়া নাই, একেবারে নাই। তো সুতরাং আপনারা এই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। ট্রেড যারা করেন তারা কিন্তু মানে খুব দ্রুত যে স্টকগুলা ট্রেন্ডে যায় সেই স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে, নিতে পারেন, প্রফিট হলে ভালো, অবশ্যই ভালো, প্রত্যেকে প্রফিট করুক এটা তো চাই। কিন্তু আসলে দিন শেষে এই মানে এন্ট্রি নিতে নিতে একটা অভ্যাসে পরিণত হয়, পরবর্তীতে সব টাকা নিয়ে একটা স্টকে এন্ট্রি নেয় এরকম জাঙ্ক শেয়ারে সব শেষ, বিষয়টা এরকমই হয়। আরেকটা জিনিস, আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বললাম, মানে অনেকগুলো পোর্টফোলিও দেখলাম আমি, বা আমার যাই আছে 40 লাখ 50 লাখ বা 1 কোটি যাদের আছে, মানে পোর্টফোলিওগুলোতে মানে কী এক অবস্থা, মানে 10টা 15টা 20টা মানে 22টা শেয়ার নিয়ে বসে আছে এবং সব ট্রেডিং শেয়ার, একটা ইনভেস্টমেন্ট শেয়ারও নাই। আমি যতগুলো পোর্টফোলিও দেখেছি সম্ভবত 2টা বা 3টা পোর্টফোলিওতে ব্র্যাক ব্যাংক আছে, একটা পোর্টফোলিওতে আমি ইউনিলিভার পাই নাই, একটা পোর্টফোলিওতে আমি ম্যারিকো পাই নাই। দোষ কিন্তু পুঁজিবাজারের হয় দিন শেষে, যে মার্কেটে টাকা নিয়ে যায়। কিন্তু এই ম্যারিকোতে বা ইউনিলিভারে কেউ কিন্তু ইনভেস্ট করে না। কিসের ডিভিডেন্ড খাবো? এত সময় আছে নাকি ডিভিডেন্ড খাওয়ার? আমাদের ক্যাপিটাল গেইন দরকার, খুব দ্রুত ধনী হয়ে যাব, আসলে টাকা হারায়। এ হচ্ছে মূল অবস্থা। তো যাই হোক, আপনারা এই টেক্সটাইল খাতের স্টকে এন্ট্রি নিতে সাবধানতা অবলম্বন করবেন 100 ভাগ। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনারা এন্ট্রি নিতে ইন্ডেক্সের সাথে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের টোটাল গ্রাফস, ইন্ডিভিজুয়াল গ্রাফসের সাথে এই গ্রাফসের মিল পাইলে আপনারা ওই স্টকগুলোতে এন্ট্রি নেবেন। অবশ্যই নেট অপারেটিং ক্যাশ ফ্লো এবং লাস্ট ইপিএস এই দুইটা যাতে পজিটিভ থাকে বিগত বছরের তুলনায়। এ হচ্ছে আমার কথা। আচ্ছা যাই হোক, এর বাহিরে আমি আর মার্কেট নিয়ে যদি দুই একটা কথা বলি, আমাদের মার্কেটটা তো পুরো রাজনীতির সাথে জড়িত, যেহেতু ছাত্ররা আজকে দল গঠন করলো, আশা করি আগামী দিনে মানে আগামী দিনে ভোট হবে, একটা আন্দোলনের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, তারপরে যে আগামী দিনে মানে ছাত্ররা আন্দোলন করবে, অন্যান্য দলগুলো আন্দোলন করবে, ভোট হবে, আন্দোলন করবেই। আন্দোলন কিন্তু আমাদের দেশে আন্দোলন পজিটিভভাবে হলেও আমাদের দেশে তৃতীয় বিশ্বের জন্য আন্দোলনটা পজিটিভভাবে থাকে না, এটা নেগেটিভভাবে হয়। আন্দোলন মানে আমরা মনে করি মারামারি, যেটা আসলে আমাদের এই অঞ্চলে হয়। তো এই ব্যাপারে আপনারা একটু সাবধানতা মানে রাজনীতির দিকে খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কল মানি রেট, ব্যাংকের কল মানি রেটটা, সুদের হার আসলে মার্কেটের উপর নির্ভর করে না, কল মানি রেটটা কিছুটা আসলে কাজ করে মার্কেটের উপরে। কল মানি রেটটা হচ্ছে প্রতিদিনই একটা ব্যাংক আরেকটা ব্যাংকে ট্রানজ্যাকশান করে সুদের উপরে, মানে ধার নেয়, এক ব্যাংক আর এক ব্যাংকে ধার দেয়, ধার নেয়, হ্যাঁ, এটা এবং সেটার জন্য তারা সুদ দেয়, ওটাই কল মানি রেট। এটার একটা ইমপ্যাক্ট আছে মার্কেটে, কিন্তু আমি আপনি টাকা রাখি, আমরা যে সুদ নিই, এটার আসলে খুব বেশি ইমপ্যাক্ট মার্কেটে নাই। আপনি দেখবেন কিছু কিছু ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো 40 টাকা 50 টাকাও প্লাস আছে, মানে এত বেশি টাকা তাদের হাতে জমা হয়ে আছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারতেছে না। কোনো কলকারখানা বা তারা লোন হয় দিচ্ছে না, আর না হয় কেউ লোন নিচ্ছে না, যার কারণে তাদের পুরা মানিটা এখন জমা হয়ে আছে ব্যাংকে। তারা কি করতেছে, ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে দিচ্ছে সরকারে, ওখান থেকে 12-13% সুদ পাচ্ছে, ওটা দিয়ে তাদের এখন হচ্ছে। কিন্তু যদি ট্রেজারি বিল বন্ডের সুদটা কমিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাংকগুলা আস্তে আস্তে পুঁজিবাজারের দিকে আসবে। যতক্ষণ পর্যন্ত এই ব্যাংকগুলা মার্কেটের দিকে ইন না করবে, ততক্ষণ পর্যন্তই মার্কেট আসলে ভলিউমটা বাড়ানো অনেক কঠিন। আমি আপনাদের ব্যাংকের শেয়ারের কথা কেন বারবার বলি, ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক হচ্ছে ভাই ভাইয়ের মতো, মানে একেবারে মানে ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। কিন্তু অন্য কোনো সেক্টর, সিমেন্ট সেক্টর বলেন অথবা টেক্সটাইল বা এটাকে কী বলে অন্যান্য ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ট্যানারি, আর যাই আছে, ইন্স্যুরেন্সও কিছুটা মার্কেটের সাথে রিলেটেড, কিন্তু ব্যাংকটা সরাসরি মার্কেটের সাথে রিলেটেড। এই কারণে মানে আপনি যখনই মার্কেট ডাউন হোক বা আপ হোক, প্রথমে কিন্তু ব্যাংকের স্টকগুলোই কিন্তু মানে মার্কেট যখন ওভার প্রাইজে যাবে এরকম কনফার্মেশন দেয় মার্কেট, তখন কিন্তু ব্যাংকের স্টকগুলো যতই ফিড আপ বেশি থাকুক, তখন কিন্তু ব্যাংকের স্টকগুলো সবচেয়ে বেশি সামনে যায়।
প্রথমে ব্যাংকের স্টকগুলো চলে যায়, এরপর অন্যান্য স্টকগুলো যায়, মিউচুয়াল ফান্ড যায়। আবার যখন মার্কেট যখন ডাউন আসে, ডাউনে পড়বে এমন মনে হয়, তখন কিন্তু সর্বপ্রথম ব্যাংকের স্টকগুলো নিচের দিকে আসে। আপনারা খেয়াল করে দেখবেন, ব্যাংকের সাথে পুঁজিবাজারের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে এন্ট্রি নিয়ে আসলে যদি বোঝা যায়, মানে অনেক বেশি ঝামেলা মাথায় কাঁধে না নিয়ে শুধু ব্যাংকের স্টকগুলো আর ভালো ভালো জোন ক্লোজিং কয়েকটা স্টক নিয়ে থাকলে আসলে আপনি ভালো করবেন। আপনি আপনার পুরো লাইফে পুঁজিবাজারে যদি ইনভেস্টমেন্ট বা ট্রেড যাই করেন না কেন, আপনি যদি 10-12টা স্টক নিয়ে বসে থাকেন, 10-12টা স্টককে সিলেক্ট করে রাখেন সারা জীবনের জন্য আপনার লাইফে, এটা দিয়ে আপনি যেটার কী বলে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যাবে, সেটাতে আপনি যাবেন না, অন্যটাতে যাবেন। যেমন এই মুহূর্তে আমি মনে করি লাফার্জ হোলসিমের ফান্ডামেন্টাল টোটালি চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ। সুতরাং ওইখানে আসলে খুব বেশি আমি এটাকে এই মুহূর্তের জন্য ভালো মনে করব না। কিন্তু আপনারা অন্যান্য যে স্টকগুলো আছে, অনেক ভালো ভালো স্টক আছে, 10-12টা 15টা বা 20টা, এগুলোতে আপনারা এক জীবন পার করে দিতে পারবেন এই স্টকগুলোতে এন্ট্রি নিয়ে। এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি, ওটার দাম বাড়ছে, ওটার পিছনে ছুটো। আমি তো বললামই ওই দিন, আমি গত 2 মাস 3 মাস ধরে বারবার বলছি ব্যাংকে আপনারা এন্ট্রি নেন, ব্যাংক ভালো করবে। একদিন মাত্র ব্যাংক ভালো করছে, ফোন যে ব্যাংকের স্টক নেব কিনা, পরের দিনে কিন্তু ব্যাংক কারেকশান হয়ে গেছে। হয়তো যারা আমাকে ফোন দিয়েছেন আমি ওনাদেরকে নিষেধ করছি, কিন্তু সবাই তারা আমাকে ফোন দেন নাই, সবাই তারা আমাকে করেন নাই। অনেকে তো এন্ট্রি নিয়েছেন ব্যাংকে, তো তারা কী হয়েছে, তারা কিন্তু আজকে লসে। ঠিক সেম ঘটনা এর আগে টেক্সটাইলের কিছু শেয়ারে হয়েছে, মিউচুয়াল ফান্ডে অনেক বেশি হয়েছে এই ঘটনাটা। তো সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আগামী দিনে আমি মনে করি এই রমজানে ব্যাংক একটু ভালো করার সম্ভাবনা আছে, যেহেতু হঠাৎ করে একদিন ব্যাংকটা বেড়ে পরের দিনে পড়ে গেছে। আমি মনে করি স্মার্ট মানির একটা ফ্লো এখানে আসতেছে। সর্বশেষ ওয়ার্কিং ডেতে সম্ভবত 55 কোটি টাকার লেনদেন হয়েছে। আমি আশা করি এই সেক্টরটা একটু ভালো করার সম্ভাবনা আছে, এবং ইন্স্যুরেন্স সেক্টরটাও ভালো করার সম্ভাবনা আছে। ইন্স্যুরেন্স সেক্টরটা এই মুহূর্তে একেবারে লোয়ার লোতে পড়ে আছে, একেবারে লোয়ার লোতে। শুধু ইন্স্যুরেন্স সেক্টরেও 2-3টা শেয়ার আছে খুবই ভালো, আপনারা জাস্ট এন্ট্রি নিয়ে বসে থাকলে প্রফিট করবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা বলে শেষ করব আমি। এই মার্কেট থেকে 20-30%, 20-25 বা 30%, এর বাহিরে যদি আপনি এই মার্কেটে এর বাহিরে বেশি প্রফিট করতে চান, তাহলে আসলে মার্কেটে আপনি টাকা হারানোর সম্ভাবনা বেশি থাকবে। কারণ এর বাহিরে আপনি প্রফিট করার চিন্তা করলে আপনাকে জাঙ্ক শেয়ারে খুব দ্রুত আপ ডাউন করতেছে এই ধরনের স্টক আপনাকে এন্ট্রি নিতে হবে, আপনার মূল টাকাটা হারিয়ে ফেলবেন। যদি আপনার 20-30%-এর ভিতর না পোষায়, তাহলে আপনি অন্য ব্যবসা দেখেন। এই ব্যবসা আসলে করে আপনি কিছু করতে পারবেন না। এখানে স্মার্ট মানি আপনি 30%, 20%-এ বা 30%-এর উপরে প্রফিট করবেন, তাহলে স্মার্ট মানি কী করবে? তারা কি আপনাকে সুযোগ দিবে? এত সহজ নয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।